যে গল্পটি এখন পড়ব এই গল্পটির আমরা বুদ্ধি দিয়ে কোনো ব্যাখ্যা করতে পারবো না। আসুন গল্পটি শুনি। আপনাদের যদি ভালো লাগে আপনারা অন্যকেও শুনতে বলবেন, নিজেরাও শুনবেন। আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্প ভবিষ্যৎবাণী, লেখিকা গৌরী বসু। আমার বন্ধু গীতার জীবনের কথা মনে হলে আমার যুক্তিবাদী মন কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। আবার পিত্রালয়ের নিকট প্রতিবেশিনী হওয়ায় তার সঙ্গে আমার বন্ধুত্বটা বেশ পাকা হয়েছিল এবং আজও আছে। গোড়ার দিকে শ্বশুরবাড়ি এসে গীতার মন কেমন করত সদা ব্যস্ত শহরের অতি পরিচিত পরিবেশের জন্য। মধ্য কলকাতায় সার্পেন্টাইন লেনে মামার বাড়িতে মানুষ হয়েছে সে। একটু বড় হয়ে উঠতে মামা দেখে শুনে বিয়ে দিলেন। শ্বশুরবাড়ি হলো কলকাতার উপকণ্ঠে গোবরায়। এই নির্জন নারিকেল গাছ, পুকুর এবং বন্য ফুলে ভরা জায়গাটা শহরের লাগোয়া বলে মনে হতো না, একেবারে পল্লীগ্রাম বলে মনে হতো। কবছর আগে গোবরা তো তাই ছিল। দেখতে দেখতে বিবাহিত জীবনের অনেকগুলো বছর কেটে গেছে। এই জায়গাটা আর তেমন ভয়ের নয়, ভালোবাসার জায়গা হয়েছে। দুটো বাচ্চা মেয়ে এসেছে তার কোলে। পেয়েছে সে তার স্বামীর অফুরন্ত ভালোবাসা আর প্রেম। সচ্ছল অবস্থা। শ্বশুরবাড়ির বড় একতলা বাড়িটা ভাগ হয়ে যেটুকু সে পেয়েছে তাকে সে প্রাসাদ বলে গর্ব করত। চমৎকার কাটছিল দিনগুলি। রসিয়ে রসিয়ে জীবনকে ভোগ করার অধিকার সে পেয়েছে, বারবার তার এ কথাই মনে হতো। স্বামীর লোহার ব্যবসা, কাঁচা টাকা রোজগার। ছাপোষা কেরানির বউ হতে হয়নি, এও তার কম গর্ব নয়। বাড়ির সামনের বাগানটায় একদিন সে ঝাড় দিচ্ছে। ভোর সকালে উঠে ঝাড় দেওয়া তার অভ্যেস। পেটে তার আরেকটা বাচ্চা এসেছে। সকালবেলায় পেটের বাচ্চাটার কথা সে আনমনে মনে করছে, কি নাম হবে, কেমন দেখতে হবে। ভাবনার লঘু মেঘ তার মনকে অধিকার করে আছে। হঠাৎ একটা আওয়াজে চোখ তুলে তাকাতেই দেখতে পেল একজন সন্ন্যাসী তার সামনে দাঁড়িয়ে। সহাস্য বদন, প্রশান্ত দীর্ঘ আকৃতি, ঘন জটা, গেরুয়া বাস। বড় ভাগ্যবতী তুই মা, আনন্দময়ী তুই, সন্ন্যাসী ঠাকুর বললেন। গীতার মনে হলো সকালেই রোজগারের ফিকিরে বেরিয়েছে সন্ন্যাসী। অবজ্ঞা সন্দেহ তার মনে আসা যাওয়া করতে লাগলো। সে ঝাঁটাটা হাতে চুপ করে দাঁড়িয়ে রইল। পথ দিয়ে যাচ্ছিলাম, তোকে দেখতে পেয়ে আনন্দ হলো, কিন্তু মা সামনে তোর বড় বিপদ। বিপদ? গীতা অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল যেন। হ্যাঁ, খুব বিপদ তোর সামনে, তাই তোকে সাবধান করতে এলাম। সন্ন্যাসীর প্রশান্ত গম্ভীর কণ্ঠস্বর। আপনি যখন সাবধান করতে এসেছেন তখন আপনি আমার এই বিপদ কাটিয়ে দিন বাবা। তোর বিপদ দূর করা তোর হাতেই রয়েছে। আমার হাতে? হ্যাঁ, তোর হাতে। খুব বিপদ তোর স্বামীর। আজকে কিছুতেই তোর স্বামীকে বেরোতে দিস না। শুধু আজকের জন্য তাকে ঘরে আটকে রাখ, তাহলেই তোর বিপদ কেটে যাবে। সন্ন্যাসী চলে যাবার জন্য উদ্যোগী হতেই গীতা তাকে বাধা দিল। বলল, বেশ, স্বামীকে বেরোতে দেব না, কিন্তু আপনি আমার একটা প্রতিকার করলেন, তাই একটু দাঁড়ান, আপনাকে টাকা এনে দিচ্ছি। গীতাও ছাড়বে না, সন্ন্যাসীও টাকা নেবেন না। এমনি করে কিছুক্ষণ কাটার পর সন্ন্যাসী মৃদু হেসে শেষে বললেন, আচ্ছা বেশ, টাকা নিয়ে আয়। গীতার মনে তখনও সন্দেহ। মনটা ভয়ানক খারাপ হয়ে গেছে তার। ভিতরে নিজের ভ্যানিটি ব্যাগটা খুলতেই 5 টাকার নোট চোখে পড়ল। সেটা হাতে করেই সে দ্রুত পায়ে আবার ঘরের বাইরে এলো। কিন্তু কোথায় সন্ন্যাসী? কেউ কোথাও নেই। তার শরীরটা যেন কেমন করতে লাগলো। ঘরে এসে সে শুয়ে পড়ল এবং মনে মনে ফন্দি আঁটতে লাগলো কিভাবে তার স্বামীকে আজকের দিনটা একেবারে বন্দি করে রাখবে। গীতার স্বামী সমরেশ স্ত্রীকে অসময়ে শুয়ে থাকতে দেখে অবাক হলো। কি হলো? কি জানি, শরীর কেমন করছে, ভয় করছে। তুমি আজ একদম বেরিও না লক্ষ্মীটি। গীতার কাতর মিনতি মাখানো কণ্ঠস্বর। সমরেশ হাসল। বেশ, তোমার কথাই রাখবো। একটু চা করে দাও আর একটু হালুয়া, খেয়েই এক পাক ঘুরে আসি। 60,000 টাকার অর্ডার পাবো, দুপুরের ভিতরেই ফিরবো, সারাদিন আর বেরোবো না। না, একদম তোমার বেরোনো হবে না। গীতার জেদ যেন বেড়ে উঠল। মাথা খারাপ? পাগল হলো নাকি? 60,000 টাকার অর্ডার। রাগ, অভিমান, চোখের জল কিছু দিয়ে সমরেশকে ধরে রাখা গেল না। গীতাও উঠল না।
সকালে চা না খেয়ে সমরেশ সাইকেল নিয়ে বেরিয়ে গেল। সাইকেলের ঘণ্টাটা দূরে মিলিয়ে যেতেই গীতা আবার ঝেড়ে ঝুড়ে উঠল। শূন্য দৃষ্টিতে জানলা দিয়ে অনেকক্ষণ সে বাইরের দিকে তাকিয়ে রইল। তারপর ঘরকন্নার কাজে মন দিল। সমরেশ সাধারণত সকালে বেরোলে বেলা 1টায় ফেরে, খেয়ে দিয়ে খানিক জিরিয়ে আবার বেরোয়। বিয়ে হওয়া অবধি এই নিয়মের ব্যতিক্রম হয়নি। 12টার মধ্যে রান্নাবান্না চুকে গেল। বাচ্চা দুটোকে খাইয়ে সে আবার জানলার ধারে বসে পড়ল। মনের ভেতর কেমন যেন অস্বস্তি। সন্ন্যাসীর গায়ে পড়ে বলা কথাগুলো মনে পড়ল। সন্ন্যাসী এ কথা বলল কেন? চেষ্টা করল মন থেকে এই ভাবনার ভূতকে তাড়িয়ে দিতে। 60,000 টাকার অর্ডারটা পেলেই এই পাড়াগাঁয়ে নির্জন জায়গা ছেড়ে সে কলকাতায় বাড়ি করবে। কদিন আগে তার মামা ভোলানাথবাবু সার্পেন্টাইন লেনে একটা বাড়ির কথা তাকে বলছিলেন বটে। হঠাৎ কি খেয়াল হতে ঘড়ি দেখলো বেলা প্রায় 1:30 বাজে। কি হলো? 1টার মধ্যে তো সে ফেরে, এখনও এলো না কেন? সকালের রাগটার জেন নাকি? নানান চিন্তায় তার মন দোল খেতে লাগলো। এমনি করে যখন আরও ঘন্টা কাটল, দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো, তখনও সে তার স্বামীর জন্য হাঁড়িটি আগলে বসে। 4:30 নাগাদ সে তার মামা ভোলানাথবাবুকে খবর পাঠালে দারোয়ানের হাতে একটা চিঠি দিয়ে। ভোলানাথবাবু সমরেশের ব্যবসাস্থল জানতেন আগেই, সেখানে দৌড়লেন। সেখানে কোনো খোঁজ না পেয়ে সমরেশ যেসব জায়গায় কখনো ব্যবসার খাতিরে, কখনো আড্ডা দেবার জন্য যায়, সেসব জায়গায় খোঁজ নিতে শুরু করলেন। কিন্তু কোথায় সমরেশ? তারপর মুচিপাড়া থানা, পরে লালবাজারে খোঁজ নিলেন। শুরু হলো বৃদ্ধ ভদ্রলোকের শহর পরিক্রমা। কলকাতার সমস্ত হাসপাতালগুলো খোঁজ নিলেন, কিন্তু সমরেশের কোনো সন্ধান পেল না। শেষ রাত 11টা নাগাদ খবর এলো মেডিকেল কলেজের এমার্জেন্সি ওয়ার্ডে দুর্ঘটনার জন্য একজন আছে যার চেহারার সঙ্গে সমরেশের মিল আছে। ভোলানাথবাবু দৌড়লেন সেই রাত্রে, ভারপ্রাপ্ত ডাক্তারের সঙ্গে দেখা করলেন, আছড়ে পড়লেন ডাক্তারের পায়ে। শুধু একবার আমাকে দেখতে দিন, দেখিও আমাদের লোক কিনা। ডাক্তার অটল, অনড়, অসম্ভব, রাত্রে কিছুতেই নয়, সকালে আসুন। সারা রাত ভোলানাথবাবু হাসপাতালের দোরগোড়ায় কেটে গেল। সকালবেলা ডাক্তারবাবু অনুগ্রহ করে অনুমতি দিলেন। ভোলানাথবাবু আতঙ্কে শিউরে উঠলেন সমরেশের অবস্থা দেখে। অজ্ঞান, অচৈতন্য অবস্থা, অ্যাক্সিডেন্টে সাইকেলের হ্যান্ডেল পেটে ঢুকে গেছে। প্রতীক্ষারত গীতার রাত্রি যে দুঃসহ যন্ত্রণার মধ্যে কেটেছে তা বলার নয়। সকালে তার মামা ভোলানাথবাবু হাউমাউ করে গিয়ে পড়লেন। গীতা পাথর হয়ে গেল সে খবর পেয়ে। তারপর কেবিন, নার্স, ডাক্তার আর ঔষধপত্রে সর্বস্ব পণ করল গীতা। 12 ঘন্টার মধ্যে 1000 টাকা খরচ করল। সন্ধ্যার দিকে সমরেশ চোখ মেলে তাকালো। গীতা ঝুঁকে পড়ল তার মুখের ওপর। ওগো দেখো, আমি এসেছি। গীতা, দেখেছো কি চমৎকার বড় বাড়ি করেছি? বলেছিলাম তোমার মনের মতো বাড়ি করে দেব। শূন্য দৃষ্টিতে হাসপাতালের প্রকাণ্ড বড় সাদা দেয়ালের দিকে তাকিয়ে সমরেশ প্রলাপ বকতে শুরু করলো। সেদিন রাত্রেই সব শেষ হয়ে গেল। 60,000 টাকার অর্ডার আনতে যে মানুষ গেল সে আর ফিরল না। সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী অক্ষর অক্ষরে মিলে গেল। কিন্তু সংসারে এত লোক থাকতে এবং এত লোকের বিপদ থাকতে তাকে সাবধান করতে সন্ন্যাসী এলেন কেন?